গোটা বিশ্ব যা ভয় পাচ্ছিল বাস্তবে ঠিক সেটাই হলো। ইসরায়েলের ভয়ঙ্কর মিসাইল স্ট্রাইকের পর ইরানের একাধিক নিউক্লিয়ার সাইট একদম বিপর্যস্ত শুধু হয়ে গেছে তা নয়, প্রত্যেকটি নিউক্লিয়ার এনরিচমেন্ট সেন্টার থেকে তেজস্ক্রিয় পদার্থ লিক হতে শুরু করেছে। এবং আজকে এই পুরো বিষয়টি একটি রিপোর্ট পেশ করা হলো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে, এবং ভয়ঙ্কর এই প্রবণতা নিয়ে গোটা বিশ্ব রীতিমতো আজ উত্তাল। কিভাবে এই রেডিও অ্যাক্টিভিটি লিককে থামানো যায় সে বিষয়ে একাধিক সুপারিশ কিন্তু আজকে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সির পক্ষ থেকে ইরানকে করা হয়েছে। কিন্তু কি আছে এই রিপোর্টে? কেন সব থেকে বড় বিপদে পড়েছে ইরান? প্রথম কথা, এই পুরো ঝামেলার সূত্রপাত কিন্তু সেই নিউক্লিয়ার এনরিচমেন্ট। আমি একাধিক ভিডিওতে বলেছি, আমেরিকা এবং ইসরায়েল কখনোই চায়নি ইরান পারমাণবিক শক্তিধর এক দেশে পরিণত হোক, এবং বারবার করে ইরানকে অনুরোধ করা হয়েছে ইউরেনিয়ামের এনরিচমেন্ট কখনোই যেন 90%-এর কাছাকাছি না নিয়ে যাওয়া হয়। এই পুরো এনরিচমেন্টটি যেন 3 থেকে 4% মধ্যে ইরান রাখে। ইরান কিন্তু আমেরিকার মতো দেশের কোনো কথা শোনেনি, উল্টে একের পর এক সংঘর্ষে বারংবার জড়িয়ে পড়েছে আমেরিকার সঙ্গে। আজকে যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তারা স্বীকার করছে ইসরায়েলের এই মিসাইল স্ট্রাইকের পর ইরানের নিউক্লিয়ার সাইটগুলো বিপর্যস্ত হয়েছে, এবং অন্তত 2টি সাইটের ভিতরে রেডিও অ্যাক্টিভিটি লিকেজ শুরু হয়েছে। যে লিকেজগুলো কিভাবে ঢাকা সম্ভব তা এখনো অবধি কোনোভাবে কোনো সৎ উপায় কিন্তু বের হয়নি। তারা কি বলছে দেখুন, প্রথম কথা, 20টা ক্রিটিক্যাল সাইট যদি আক্রমণের কেন্দ্রবিন্দুতে পড়ে তবে যা হওয়ার তাই হয়েছে। কিন্তু ইসরায়েল একত্রে শুধু নিউক্লিয়ার সাইটগুলোর উপর আক্রমণ করেছে তা নয়, 200টি ক্রিটিক্যাল সাইট নিউক্লিয়ার স্টোরেজের উপর আক্রমণ করেছে ইসরায়েল। অর্থাৎ আপনি একটা জিনিস ভাবুন, অন্ধকার আকাশে 200টা ফাইটার জেট আপনার দেশের উপর মিসাইল স্ট্রাইক করছে, আপনি করবেনটা কি? ইসরায়েল এরকম ভয়ঙ্কর হামলাই কিন্তু ইরানের উপর করেছে। আজকে যে খবর প্রকাশ্যে এসছে, মানে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলে আলোচনা হয়েছে, সেখানে বলা হচ্ছে ইরানের যে নিউক্লিয়ার ফেসিলিটিগুলো আছে সেখানে 3টে নিউক্লিয়ার ফেসিলিটি সব থেকে বেশি এফেক্টেড হয়েছে। যে নামগুলো উঠে এসছে সেখানে দেখা যাচ্ছে ফোর্দো নিউক্লিয়ার সাইট, তেহরান থেকে কিছুটা দূরেই এই 3টে সাইট কিন্তু ইরান আন্ডারগ্রাউন্ড ফেসিলিটি দিয়ে বানিয়েছিল। অনেকেই জানতো না, কিন্তু নিখুঁত ইন্টেলিজেন্স এবং ইসরায়েলি সেনার দাপট আজকে আন্তর্জাতিক স্তরে ইরানের এই বৃহত্তম কর্মকাণ্ডকে এক্সপোজ করে দেয়। সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয় ফোর্দো নিউক্লিয়ার সাইট। তারপরে যে নামটি উঠে আসে তা হলো নাতানজ ফেসিলিটি, 3 নম্বরে ইস্পাহান ফেসিলিটি। এই 3টে সাইট নিয়ে আমি আলোচনা করব, এবং ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের রিপোর্টে ঠিক কি কি বলা হয়েছে তা কিন্তু আজকে আপনাদের সামনে সহজ ভাষায় বলবো। এই ভিডিও কেউ স্কিপ করবেন না, কারণ এই ঘটনার পুনরাবৃত্তি আন্তর্জাতিক স্তরে হয়তো আর কখনো হবে না যা ইসরায়েল করে ফেলেছে। কি হয়েছে পুরো বিষয় দেখুন। এই 3টের মধ্যে একটি নিউক্লিয়ার সাইট নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের এই রিপোর্টে। সেখানে বলা হচ্ছে নাতানজ ইউরেনিয়াম এনরিচমেন্ট ফেসিলিটি তা সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। এবং আজকে ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের যে রিপোর্ট ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি দিয়েছে সেখানে একটি লাইন আমি কোট করছি। সেখানে বলা হচ্ছে ফলোইং ইসরায়েলি এয়ার স্ট্রাইক অন নাতানজ ফেসিলিটি উই হ্যাভ কনফার্মড internal radioactivity and chemical contamination has been happened at the site। অর্থাৎ পরিষ্কার বলা হচ্ছে ইন্টারনাল রেডিও অ্যাক্টিভিটি এবং কেমিক্যাল কন্টামিনেশন এই সাইটে হয়েছে, ইন্টারনালি হয়েছে। ইমিডিয়েটলি এই পুরো বিষয়টা যদি উপরে উঠে চলে আসে তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপদে পড়বে ইরান। একদম ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি রিপোর্টের কথা আমি কোট করে আপনাদের বললাম। এই যে বিপদ, ইরান নিজের বিপদটা নিজেই কি ডেকে আনলো, অনেকে প্রশ্ন তুলছেন। ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের এই মুহূর্তে কিচ্ছু করার নেই, কারণ যা ড্যামেজ করার ইসরায়েল কিন্তু করে দিয়েছে। এর পাল্টা ইরান কিন্তু প্রতিশোধ নিতে পারে, ড্রোন অ্যাটাক করতে পারে, কিন্তু আপাতত তাদের দেশের নিউক্লিয়ার ফেসিলিটিগুলোকে রক্ষণাবেক্ষণ করতে হবে, মেনটেন করতে হবে। না হলে ইরান কিন্তু বহু ক্ষেত্রে বহু বড় ক্ষতির সম্মুখীন কিন্তু হবে। অন্তত এই রিপোর্টের মানে যদি বেস করে আমি কথাবার্তা বলি তাহলে 100% নিশ্চিত থাকুন ইরানের মেরুদণ্ডটা কিন্তু ভেঙে দিয়েছে ইসরায়েল। হয়তো ঘুরে দাঁড়াবে ইরান, কিন্তু নিউক্লিয়ার ফেসিলিটিতে রেডিও অ্যাক্টিভিটি লিকেজ হচ্ছে, এ কিন্তু ভয়ঙ্কর জিনিস। আরো গভীরে যাই, এই রিপোর্টে কি বলা হয়েছে
দেখুন, রেডিওলজিক্যাল লিকেজের কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে আলফা রেডিয়েশন শুরু হয়েছে ইনসাইড লিকে, অর্থাৎ এইখানে যে ফেসিলিটিতে এই রেডিও অ্যাক্টিভিটিগুলো ক্রিয়েট হতো, ইউরেনিয়াম এনরিচ হতো, সেই সম্পূর্ণ ফেসিলিটিতে মিসাইল স্ট্রাইকের পর এই পুরো প্রক্রিয়াটি বন্ধ হয়ে যায়। এর ফলে যেটা হয় তা হলো এখান থেকে কেমিক্যাল বেরোতে শুরু করে। এখানে ইন্ডাস্ট্রিয়াল গ্রেড টক্সিক কেমিক্যাল ব্যবহার করতো ইরান। প্রধানত এই ধরনের কেমিক্যাল ইউরেনিয়াম এনরিচমেন্ট প্রসেসে কিন্তু ব্যবহার করা হতো। এই মিসাইল স্ট্রাইকের পর এই এনরিচমেন্ট সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং এই টক্সিক কেমিক্যাল কিন্তু বাইরে বেরোতে শুরু করে। দেখুন, বাকি নিউক্লিয়ার ফেসিলিটিগুলোর সঙ্গে ইরানের এই ফেসিলিটিটার পার্থক্য একটা আছে। আপনি যদি ফোর্দো ফেসিলিটির কথা দেখেন তাহলে দেখবেন এটি পাহাড়ের উপর থেকে আরো পাহাড়ের ভিতরে আরো 10 মিটার প্রায় নিচে। ফলে ইসরায়েলি মিসাইল স্ট্রাইক এদের উপর হয়েছে, এরাও ড্যামেজ হয়েছে, কিন্তু এদের ভিতর থেকে কন্টামিনেশনের সম্ভাবনাটা কম ছিল, যা এই নাতানজ ফেসিলিটিটা সম্ভব হয়নি। এখানে বলা হয়েছে ইসরায়েল মিসাইল যখন এই ফেসিলিটির উপর আছড়ে পড়ে তখন পাওয়ার লস হয়ে যায়। এই পাওয়ার লসের পর এই এনরিচমেন্ট প্রসেসটা সম্পূর্ণভাবে শাটডাউন হয়ে যায় এবং কেমিক্যাল এক্সপোজার হতে শুরু করে এবং ইউরানিয়াম যে হেক্সাফ্লুরিডগুলো আছে তা কিন্তু বাইরে বেরোতে শুরু করে। একদম ভয়ঙ্কর রিপোর্ট, ভয়ঙ্কর তথ্য, এবং এর পাল্টা কি হবে সেই কথা কিন্তু আজকে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। এবং এখানে বলা হচ্ছে এই কেমিক্যাল এক্সপোজার ফ্রম ইউরেনিয়াম হেক্সাফ্লুরাইড থেকে যেটা হচ্ছে তা কিন্তু আলফা রেডিয়েশনের জন্ম দিচ্ছে। যে আলফা রেডিয়েশন যদি মানুষ ইনহেল করে তাহলে কিন্তু ভয়ঙ্কর বিপর্যয়ের মুখে ইরান পড়তে পারে। সরাসরি যদি ইনহেল না করে তাহলে কিছু হবে না, কিন্তু যদি বায়ুতে মিশে যায় তখন কি করবে ইরান? এখানে অসংখ্য সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। তার জন্য আজকে ভিডিও আমি বানাচ্ছি এবং এই পূর্ণাঙ্গ বিষয়ে আপনারা নিজেরাও গুগলে গিয়ে পড়াশোনা করুন, দেখবেন এ ঐতিহাসিক, এ নজিরবিহীন, ভয়াবহ, ভয়ঙ্কর, বিভৎস এই রিপোর্ট আমার মনে হয় ইরানের কাছে একটা অশনি সংকেত। ইমিডিয়েটলি এই পুরো বিষয়টা সিজফায়ারের জায়গায় নিয়ে যাওয়া উচিত ইরানের। যদি পাল্টা অ্যাকশনের জায়গায় ইরান যায় তাহলে কিন্তু আমেরিকা আর ইসরায়েল কোনো না কোনোভাবে এই নিউক্লিয়ার ফ্যাসিলিটি যদি আরো একবার অ্যাটাক করে তাহলে কিন্তু এই রেডিও অ্যাক্টিভিটি কন্টামিনেশন সমগ্র ইরান জুড়েই হতে পারে। এবং তেহরিয়ান, ইরানের একদম প্রাণকেন্দ্র তেহরিয়ান, তার একদম ক্লোজ কিন্তু এই নিউক্লিয়ার ফ্যাসিলিটিগুলো। সেখানে ইরান অ্যাটমিক এনার্জি যে ডিপার্টমেন্ট আছে তাদের সঙ্গে ইমিডিয়েটলি যোগাযোগ করে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি, এই যে এনার্জি এজেন্সি, তারা এদের কাজ হলো দুনিয়াতে যত এই ধরনের পারমাণবিক তেজস্ক্রিয় জিনিসের বিভিন্ন ক্ষেত্রে রিসার্চ হয় তাদেরকে সহায়তা করা। এবং কোনো রকমের লিকেজ যদি হয় তাহলে কিন্তু জাতিসংঘ এই ধরনের অর্গানাইজেশনকে দায়িত্ব দিয়েছে এই পুরো বিষয়টি যেন ইমিডিয়েট আকারে বন্ধ করা হয়। এরা ইরানের অ্যাটমিক এনার্জি যে ডিপার্টমেন্ট তাদের সঙ্গে যোগাযোগ করেছে, তারা নিজেরা বলেছে আমরা ইন্সপেকশনে আসতে চাই, তোমাদের যদি কোনো সাহায্য দরকার হয় আমাদের বলো, আমরা সাহায্য করতে রাজি আছি, কিন্তু দয়া করে এই পুরো বিষয়টা এভাবে ফেলে রেখো না। ইরান কিন্তু এখনো ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের এই যে পার্টিকুলারলি ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি তাদের কিন্তু ইরানে ঢুকতে দেয়নি। পাশাপাশি এই মুহূর্তে এই ধরনের বড় জিনিসকে নিয়ে ইউনাইটেড নেশন কেন উত্তাল হলো? কারণ এই অর্গানাইজেশন, যারা নাম হলো ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি, তারা কিন্তু বলেছে 1970 সালে চুক্তি ভায়োলেট করা হয়েছে এই অ্যাটাকের ফলে। 1970 সালে নিউক্লিয়ার নন প্রলিফারেশন একটি এগ্রিমেন্ট হয় যেখানে এই ধরনের নিউক্লিয়ার ফ্যাসিলিটিতে অ্যাটাক করা হবে না, এই ধরনের কথাবার্তা লেখা ছিল। সেই চুক্তি নাকি ভায়োলেট করেছে ইসরায়েল। একাধিক বিতর্কের অবতারণা হয়েছে আজকে ইউনাইটেড নেশনে। কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট বিষয়, রেডিও অ্যাক্টিভিটি যে কেমিক্যাল আছে তা লিকেজ হতে শুরু করেছে। পারমাণবিক বোমার তৈরির আগের স্টেজে ইরান এই জায়গায় যেভাবে ধাক্কা খেলো, এটা কিন্তু ইরানের কাছে একটা বড় চ্যালেঞ্জ। এবং এই ভয়াবহ পরিস্থিতি ইরান কিভাবে মোকাবিলা করে তা কিন্তু জানার জন্য আন্তর্জাতিক স্তর অধীর আগ্রহে অপেক্ষা করছে। আপনারা কিভাবে দেখছেন পুরো বিষয়টা কমেন্টে জানাবেন, আর চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।